বললো বাবা ইলিশ মাছ খাবো, একটা পাঙ্কাশ মাছ এনে দিয়েছি। একটু উন্নয়নের জন্য যদি আমি অভিনয় করেও থাকি, তাহলে আমি মনে করি ভুল করি নাই। তার মানে কি ইলিশ পাঙ্গাসের গল্পটাও রূপক অর্থে ছিল? হ্যাঁ, উদাহরণ দিয়েছি। ওইদিন আমি তাকে ঘুরতে নিয়ে যেতে পারি নাই। ৪,৫০০ টাকা বাসা ভাড়া, ৳১,০০০ কারেন্ট বিল, ৳৫,০০০ দিতে হয়। কালকে একটা অনেকগুলো ভিডিও ভাইরাল হলো যে আমি মালয়েশিয়া, চীনে ঘুরতে গেছি। ভাই আমার এনআইডি আপনাদেরকে দিচ্ছি। আপনারা চেক করে দেখেন যে এই এনআইডি দিয়া বাচ্চাকে ইলিশ মাছের কথা বলে পাঙ্গাস মাছ খাওয়ান, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল। সেটিকে ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনাও তৈরি হয়েছে। আসলে পাঙ্গাস মাছ কিংবা ইলিশ মাছ খাওয়ার যে জায়গা, এই ব্যাপারটা আসলে সত্যতার জায়গাটা কি? আমার ছেলের বয়স ৩ বছর। সে আমরা এক বাসায়, জাফলং এক বাসায় ৬ টা পরিবার একসাথে আরকি থাকি। ওইখানে দেখা গেছে আমার ছেলে পাশের বাসায় গেল, ওইখানে ওরা ইলিশ মাছ এনেছিল। তখন ইলিশ মাছ আনার পরে সে দেখে আসছে, ছোট মানুষ সে তো বুঝে না। যে আসতেছে, "বাবা আমি ইলিশ মাছ খাবো।" হ্যাঁ? আমি ইলিশ মাছ খাবো। তার মাকে বলতেছে যে, "তুমি ইলিশ মাছ রান্না করবা।" তারপরে আমি আমার স্ত্রীর কাছে গেলাম। সে বলল যে, "তুমি ইলিশ মাছ নিয়ে আসো।" বাজারে গেলাম, যাওয়ার পরে দেখলাম ৳১৭০০ ইলিশ মাছ কেজি। কিন্তু এত টাকা আমার পকেটে নেই। হ্যাঁ? তখন আমি ইলিশ মাছ না কিনতে পেরে একটা পাঙ্গাস মাছ কিনে আমি নিয়ে আসলাম আমার বাসায় এবং আমাকে ছেলেকে বললাম যে, "বাবা এইটা ইলিশ মাছ।" সেই কথাটা কিন্তু আমরা শুনেছি আপনার ভিডিওতে। এর পরবর্তীতে আপনার জীবনযাপনের নানা ছবি বা জীবনযাপনের উদযাপনের নানা ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে এবং এই যে বিষয়টি ইলিশ কিংবা পাঙ্গাস, সেই বিষয়টিকে আসলে মানুষ নেতিবাচকভাবে নিয়ে নেয় এবং এটি নিছক গল্প আকারে নেয়। আমরা ৬ লক্ষ শিক্ষক কর্মচারীর রূপক অর্থে বুঝিয়েছি যে প্রত্যেকটা শিক্ষক কর্মচারী কোনো না কোনোভাবে পারিবারিকভাবে অর্থনৈতিক দুর্দশাগ্রস্ত। আমি যদি বলতে চাই স্যার, যে আপনি রূপক অর্থে বুঝিয়েছিলেন, তার মানে কি ইলিশ পাঙ্গাসের গল্পটাও রূপক অর্থে ছিল? না, এটা আমার যে ছেলের কাহিনী, আমার ছেলের কাহিনী দিয়া সমস্ত শিক্ষক সমাজের যে না পাওয়ার যে বেদনাটা, না পাওয়ার যে অন্তরালে থেকে যাওয়া কষ্টটা, এটা আমি আমার এই উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করেছিলাম। এবং দেখেন, আমি জাফলংয়ের মতো একটা জায়গায় চাকরি করি। এখানে আমার ৪,৫০০ টাকা বাসা ভাড়া, ৳১,০০০ কারেন্ট বিল, ৳৫,০০০ দিতে হয়। আমি বেতন পাই কত? ৳১২,৫০০। এইখানে দেখা যাচ্ছে আমার ১৫ দিন পরে আমার পকেটে একটা টাকাও থাকে না। আমি আরেকটা কথা বলেছিলাম যে ৳৮০ ছিল, আমার ওয়াইফকে ঘুরতে নিয়ে যেতে পারি নাই। তাহলে আপনারা ঘুরলেন কেমনে এত? এখানে আমি তো প্রত্যেক দিনের কথা বলি নাই। আমি বলছি, একটা উদাহরণ দিয়েছি। হ্যাঁ, উদাহরণ দিয়েছি। ওইদিন আমি তাকে ঘুরতে নিয়ে যেতে পারি নাই। কারণ জাফলং ঘুরতে যাওয়া আমার বাসা থেকে মাত্র ১০ মিনিট সময় লাগে। আমি পায়ে হেঁটেই যেতে পারি। যে ছবিগুলা এখানে নেটিজেনরা ভাইরাল করেছে, মেক্সিমাম ছবি জাফলং এবং সাদা পাথরের। আমি তো ভাই ওইখানে থাকি। হ্যাঁ, আপনি যখন ফেসবুকে একটা ছবি দিবেন, আপনি ১০০ ছবি তুললে আপনার সেরা ছবিটা দিতে চেষ্টা করবেন। তারপর রয়্যাল এনফিল্ডের কথা বললেন। আমি ফার্মগেট আসছি আমার ছোট ভাই রিসান্ডে নিয়া। ওই যে আপনাদের এইখানে যে রয়্যাল এনফিল্ডের যে শোরুমটা আছে, এইখানে রিসানে বলছে, "ভাইয়া আসো যাই।" ওইখানে রয়্যাল এনফিল্ডের জাস্ট ছবি তুলছি। ছবি তুলে ফেসবুকে আমি আপলোড দিয়েছি। অন্য কিছু না। আমি নিজে মোটরসাইকেল চালাতে পারি না। কালকে একটা অনেকগুলো ভিডিও ভাইরাল হলো যে আমি মালয়েশিয়া, চীনে ঘুরতে গেছি। ভাই আমার এনআইডি আপনাদেরকে দিচ্ছি। আপনারা চেক করে দেখেন যে এই এনআইডি দিয়া কোনো পাসপোর্ট আছে কিনা। আমি আমরা শিক্ষক সমাজ, এই আমাদের জামাকাপড়ের অন্তরালে, হৃদয়ের গহীনে এতটুকু অর্থনৈতিক দুর্দশাগ্রস্ত আমরা, যেটা আমরা প্রকাশ করতে পারি না। যখন আমরা কাছের বন্ধুদের কাছ থেকে টাকা ধার নেই, তখন দেখা যায় ১৫ দিন পরে আমরা ২০ দিন পরে ও টাকা চাইলে আমরা টাকা দিতে পারি না। কোথায় থেকে দেব আমি? নিঃসন্দেহে আপনার এই যে হৃদয়ের যে অভিব্যক্তি বা খারাপ লাগাগুলো,
সেটা আমরাও বিশ্বাস করি যে একজন শিক্ষকের জীবন মান বাংলাদেশে আসলে যেমন হওয়া উচিত ছিল, ঠিক শিক্ষকের জীবন মানটা তেমন নেই। আসলে শিক্ষা ব্যবস্থার অবস্থাটাও তেমন নেই। এই জায়গাতে সরকারের আরও নজরদারি করা উচিত। তারপরও আপনারা যে আন্দোলনটা করলেন, সেটিকে ঘিরেও কিন্তু আপনারা একটি সফল হয়েছেন বলবো আমরা। সেই জায়গাটার অনুভূতিটা কেমন আসলে? আমাদের দাবি ছিল 20% বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা 1500 টাকা করা, 500 থেকে। হ্যাঁ, কিন্তু আমাদের সরকার মহোদয় ওনারা আমাদেরকে 15% বাড়ি ভাড়া দিবে, এই ব্যাপারে ওনারা জিও প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ, ওনারা তো শুরু করেছে যে ওনারা এমপিভুক্ত শিক্ষকদের যে দুর্দশা এবং যে কষ্টের কথা ওনারা অনুভব করতে পেরেছে এবং 15% আমাদেরকে বাড়ি ভাড়া দিয়েছে। এজন্য ওনাদেরকে আমি সকল এমপিভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। সেই জায়গা থেকে আসলে শিক্ষকরাও কি আসলে শিক্ষকের জায়গাটা এখন আছে সেরকম? না শিক্ষকরাও একটু ম্লান হয়ে গেছে সময়ের সাথে, সাথে? উম, আমাদের শিক্ষক নিয়োগটা যখন কমিটির হাত থেকে চলে যায়, এনটিআরসির হাতে চলে যায়, তখন থেকে আমাদের এমসিকিউ পরীক্ষায় পাশ করতে হয়। এমসিকিউ সম্পূর্ণ বিসিএস এর অনুরূপে এমসিকিউটা হয়। আপনার একটা ভুলের জন্য 0.5 মার্ক কাটা যায়। এই এমসিকিউতে পাশ করার পরে আমাদের প্রিলিমিনারি সাবজেক্ট ওয়ালি রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। রিটেন পরীক্ষায় পাশ করার পরে আমাদের ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। সকল কিছুতে পাশ করার পরে ওনারা আমাদেরকে শিক্ষক হিসাবে নিয়োগ দিচ্ছে। তাহলে আমি মনে করছি যে এখন অনেকটাই যোগ্য শিক্ষকরা নিয়োগ পাচ্ছে। কিন্তু এই যে অর্থ কষ্টের কারণে তাদের মাথার মাঝে অর্থ কষ্টটা কাজ করে। এই অর্থ কষ্টের কারণে আমরা মনে হয় যে আমাদের একদম 100% শিক্ষাটা দিতে পারতেছি না। এই যে ভাইরাল হলেন সোশ্যাল মিডিয়াতে, শিক্ষকের চরিত্রটা তো আমরা আসলে খুব পরিচ্ছন্ন একটি চরিত্র হিসাবে জানি। এটা কোনো নেতিবাচক প্রভাব তৈরি করেছে কিনা আপনার জীবন এবং শিক্ষকতার পেশায়? আমি আগেই বলেছি আমার বাবা একজন এমপিভুক্ত শিক্ষক ছিলেন। উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমার মা আমি ছোট সময় থেকে দেখছি। যে সময় থেকে বুঝতে শুরু করেছি তখন থেকে দেখছি উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। উনি একটু ধর্মভীরু মানুষ। আমি দেখেছি, আমি শুনেছি মানুষের কাছ থেকে। আমার বাবা অনেকটাই বিমর্ষ হয়ে গেছে যখন অনেকে বাবার কাছে আইসা বলছে যে এই অবস্থা, যে আপনার ছেলে তো শিক্ষকদের আন্দোলনে গিয়া ভাইরাল হয়েছে, অনেকে খারাপ মন্তব্য করছে। তখন উনি অনেকটা বিমর্ষ হয়ে গেছে। আমরা এখন চিন্তাগ্রস্ত আমার বাবার জন্য। এবং হ্যাঁ, আমি 6 লক্ষ এমপিভুক্ত শিক্ষকদের প্রতিনিধিত্ব করে 6 লক্ষ এমপিভুক্ত শিক্ষক তথা 1 কোটি মানুষ কোনো না কোনোভাবে এর সাথে সম্পৃক্ত। তাদের একটু উন্নয়নের জন্য যদি আমি অভিনয় করেও থাকি, তাহলে আমি মনে করি ভুল করি নাই। দর্শক, গণিতের শিক্ষক রাসেল স্যার আছেন আমাদের সাথে। ব্ল্যাকবোর্ড কিংবা ছাত্রছাত্রীর খাতায় গণিতের হিসাবটা ঠিকমতো মিলিয়ে দিলেও জীবন অঙ্কের হিসাবটা এখনো মেলাতে পারেনি। ধার দেনা ঋণগ্রস্ত এক জীবন বয়ে বেড়াচ্ছেন এখনো। কথা বলতে গিয়ে চোখ ছলছল, কখনো বিমর্ষ হয়ে পড়েন। তাকে নিয়ে ট্রল হয়েছে সোশ্যাল মিডিয়া ঘিরে এবং তিনি করেছেন সবকিছু স্পষ্ট। ঘুরতে যাওয়ার বিষয় থেকে সেই বিলাসবহুল বাইক পর্যন্ত সকল বিষয় তিনি স্পষ্ট করেছেন এবং সেই কান্নার কথাও বলেছেন, যদি কান্নাটি মিথ্যাও হয়ে থাকে তবে সেই কান্না আশীর্বাদ হয়ে এসেছিল লক্ষ শিক্ষকের জন্য। দাগ থেকে যদি দারুণ কিছু হয় তবে দাগই তো ভালো।